সুবীর স্যার ক্লাসরুম ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। অনেক দিন পর ইউটিউবে ভিডিও ছাড়ার সিদ্ধান্ত নিলাম। ব্যক্তিগত কিছু কারণে কয়েক মাস ধরে ইউটিউবে ভিডিও ছাড়া বন্ধ ছিল, আবার শুরু করলাম। এখন নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের কোনো কোনো স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে, কোনো কোনো স্কুলে চলছে, আবার কোনো কোনো স্কুলে শুরু হবে। তারা কয়েকদিন পরেই দশম শ্রেণীতে উঠে যাবে, তারপরেই তাদের মাধ্যমিক। তো আজকের আলোচনার বিষয় মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর বাংলা বিষয়ের একটি কবিতা নিয়ে। কবিতার নাম অসুখী একজন। কবিতাটি কে লিখেছেন? কবিতাটি লিখেছেন চিলির এক বিখ্যাত লেখক, যার নাম পাবলো নেরুদা। তার একটি কাব্যগ্রন্থ এক্সট্রাভাগারিয়া, এবং তারই একটি কবিতা হচ্ছে লা দেশ দি চেতা। লা দেশ দি চাঁদা। এটা এই যে কবিতাটা লা দেশ দি চাঁদা, এটা এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। লেখককে চিলির বিখ্যাত লেখক কবি পাবলো নেরুদা। তার একটি পুরো নাম আছে নেপতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো। তার পুরো নামটা হচ্ছে নেপতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো, কিন্তু সংক্ষেপে তাকে পাবলো নেরুদা বলা হয়। পাবলো নেরুদার একটি কাব্যগ্রন্থ এক্সট্রাভাগারিয়া, সেই কাব্যগ্রন্থে একটি কবিতার নাম হচ্ছে লা দেশ দি চেদা। সেই কবিতাটাকে বাংলায় যিনি অনুবাদ করেছেন তার নাম হচ্ছে নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য একজন বিখ্যাত নাট্যকার। তিনি কবিতাটা অনুবাদ করেছেন এবং তার সমস্ত কবিতাগুলোকে একটি সংকলন গ্রন্থে স্থান দেওয়া হয়েছে, যার নাম বিদেশি ফুলের রক্তের ছিটে। বিদেশি ফুলের রক্তের ছিটে। তাহলে মূল কথাটা কোথায় আসি, যে এটা একটি বিদেশি কবিতা। চিলির একজন কবি পাবলো নেরুদা তার এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থে লা দেশ দি চাঁদা নামে একটি কবিতা লিখেছেন। সেই কবিতার অনুবাদ করেন নবারুণ ভট্টাচার্য নামে একজন বাঙালি লেখক, এবং তার একটি কাব্যগ্রন্থ আছে বিদেশি ফুলের রক্তের ছিটে। সেই কাব্যগ্রন্থে স্থান দেয় এবং কবিতাটার নাম হয় অসুখী একজন। তাহলে যদি প্রশ্ন আসে অসুখী একজন কবিতাটি কোন কবিতার অনুকরণে লেখা? পাবলো নেরুদার লেখা দা দেশ দি চাঁদার অনুকরণে লেখা। অসুখী একজন কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম কি, মানে এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থে নেওয়া হয়েছে পাবলো নেরুদা। তাহলে এই অসুখী একজন কবিতাটির নাম দেওয়া কার? নবারুণ ভট্টাচার্য অনুবাদ করে নাম দিয়েছিলেন অসুখী একজন, এবং তার যে কাব্যগ্রন্থে স্থান দেন তার নাম হচ্ছে বিদেশি ফুলের রক্তের ছিটে। তাহলে কবিতার উৎস সম্পর্কে জানা গেছে। এবার আসি কবিতার প্রেক্ষাপট। এখানে স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে কবিতাটি লেখা। যুদ্ধের বর্ণনা তো রয়েছে, কিন্তু যুদ্ধের বর্ণনা সঙ্গে সঙ্গে চিরন্তন ভালোবাসা আর প্রতীক হিসাবে একটি মেয়েকে দাঁড় করানো হয়েছে। স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে যদি একটু জানি, 1936 সালে স্পেনের গৃহযুদ্ধ হয়। স্পেনে সেই সময় 1929-30-এর দিকে স্পেনে প্রজাতান্ত্রিক সরকার চলছিল, রিপাবলিক সরকার চলছিল। প্রজাতান্ত্রিক সরকারের গোষ্ঠীভুক্ত সরকার চালাচ্ছিল। প্রজাতান্ত্রিক মানে সাধারণ মানুষের, জনগণের, শ্রমজীবী কৃষিজীবী মানুষের সরকার চলছিল। কিন্তু সেই সময় ফ্যাসিস্ট দলের সমর্থনকারী একজন নেতার উদ্ভব হয়, জেনারেল ফ্রাঙ্কো। তার সাথে রিপাবলিক সরকারের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে যে যুদ্ধ, তাকে বলা হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ কেন? কারণ স্পেনের সাথে বিদেশি কোনো শত্রুর আক্রমণ ছিল না। স্পেনের অন্তর্ভুক্ত দুটো গোষ্ঠীর সঙ্গে লড়াই, একটা হচ্ছে রিপাবলিক গোষ্ঠী,
প্রজাতান্ত্রিক সরকার, আর একটা হচ্ছে ফ্যাসিস্ট দলের সমর্থক জেনারেল ফ্রাঙ্কোর দল, দুটো দল মিলে যে গৃহযুদ্ধটা হয় সেটা হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ। এই স্পেনের যুদ্ধে বহু মানুষের প্রাণ যায়, বহু সাধারণ মানুষ মারা যায়। যুদ্ধ তো সবসময় ধ্বংসের প্রতীক, প্রাণ যায়। আর তাকে কেন্দ্র করে একটি সুন্দর আবেগপ্রবণ কবিতা হচ্ছে অসুখী একজন। এই অসুখী একজন কবিতাটা প্রথমে পড়ব, তারপর আমরা আলোচনা করব অসুখী একজন কেন কি। অসুখী একজন, পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতাটি। অসুখী, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি বলতে কবিতার কথক। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। অর্থাৎ অপেক্ষায় কাউকে ছেড়ে, দরজায় দাঁড় করিয়ে ছেড়ে কোনো এক ব্যক্তি, এখানে গল্পকথক, চলে যাচ্ছে দূরে দূরে। দুবার দূরে কথাটা ব্যবহার করা হচ্ছে, অনেক দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। অর্থাৎ তিনি ছিলেন যুদ্ধরত এক সৈনিক, তিনি চলে যাচ্ছিলেন, কিন্তু অপেক্ষায় যাকে দাঁড় করিয়ে রাখলেন সে জানতো না যে সে আর কখনো ফিরে আসবে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এই যে চলে গেল, চলে যাওয়ার পর আশেপাশের সমস্ত জিনিসগুলো একই রকম ভাবে চলতে থাকলো। কোনো মানুষ চলে গেলে পৃথিবী কিন্তু থমকে থাকে না। এই একটা কুকুর চলে যাওয়া, হেঁটে গেল গির্জার এক নান, নান মানে সন্ন্যাসী, একটা সন্ন্যাসী হেঁটে যাওয়া, একটা সপ্তাহ একটা বছর কেটে যাওয়া, অর্থাৎ চিরন্তন জীবনের যে গতি সেটা চলতে থাকে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। অর্থাৎ জীবনের চলার সঙ্গে সঙ্গে যে মানুষটা চলে গেছে তার স্মৃতি কিছুটা ফিকে হয়ে যায়। অর্থাৎ বৃষ্টিতে ধুয়ে দিল তার দাগ, ঘাস জন্মালো রাস্তায়। কোনো রাস্তায় যদি চলি আমরা, দেখবে সেই রাস্তাটায় একটা লাইন তৈরি হয়ে গেছে, দুদিকে ঘাস থাকে, কিন্তু সেই রাস্তাটা চলা যখন বন্ধ করে দেব তখন সেই রাস্তায় ঘাস জন্মে যাবে। অর্থাৎ গল্পকথক চলে যাচ্ছেন অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কোনো একজনকে, তার প্রিয়তমকে রেখে। সেই প্রিয়তম জানে না যে কখনো সে আর ফিরে আসবে না। তারপর জীবনের সব কিছু জিনিস, আশেপাশের সমস্ত জিনিস গতি যেমন গতিতে চলে তেমন গতিতেই চলছে। একটা কুকুর চলে যাওয়া, গির্জার এক নান হেঁটে যাওয়া, একটা সপ্তাহ একটা বছর কেটে যাওয়া, বৃষ্টিতে তার দাগ ধুয়ে দেওয়া, ঘাস জন্মে যাওয়া, এগুলো হচ্ছে আশেপাশে ঘটে যাওয়া সমস্ত ঘটনার প্রতীক। আমাদের চরম দুঃখের সময়ও সেই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকে। ঘাস জন্মালো রাস্তায়, আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর? অপেক্ষায় যাকে দাঁড় করিয়ে রেখেছে তার মাথার উপর একটার পর একটা পরপর পাথরের মতো বছরগুলো নেমে আসলো তার উপর। পাথরের মতো কেন? পাথর হচ্ছে খুব ভারী জিনিস। মাথার উপর যদি কারোর পাথর থাকে তাহলে জীবন চলতে তার খুব অসুবিধা হয়, বেশিক্ষণ রাখতে পারে না। কিন্তু তার কাছে বছরগুলো যেন একটা পাথরের মতো। কেন? প্রিয়জনকে ছাড়া, প্রিয়জনকে সঙ্গে নিয়ে কত সহজেই সময়গুলো চলে যায়। আমাদের মধ্যেও যখন খুব কাছের মানুষের সঙ্গে থাকি দ্রুততার সাথে সময় চলে যায়, কিন্তু যখন কাছের মানুষটি চলে যায় তখন কিন্তু একটা করে মুহূর্ত যেন আমাদের কাছে একটা করে বছরের মতো কাটে। তাই একটা করে বছর সেই প্রিয়জন চলে গেছে, এই দুঃখের বেদনায় একটা করে বছর তার কাছে পাথরের মতো তার মাথার উপর নেমে এলো। তারপর যুদ্ধ এলো, স্পেনের গৃহযুদ্ধকে বলা হয়েছে। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যুদ্ধকে আগ্নেয় পাহাড়ের সাথে তুলনা করা হয়েছে কেন? কারণ যুদ্ধ ধ্বংসের প্রতীক, যুদ্ধ অসুন্দরের প্রতীক, অশুভের প্রতীক। যুদ্ধ কখনো কারোর উপকার করে না। তাই যুদ্ধকে তুলনা করা হয়েছে আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয় পাহাড় যেমন সব কিছুকে পুড়িয়ে ছাই করে দেয়, যুদ্ধটাও তেমনই সব কিছু শান্তি বিনষ্ট করে। তাই আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। শিশু আর বাড়িরা খুন হলো বলতে
শিশু তো সজীব, সে তো খুন হতেই পারে। বাড়িরা খুন হওয়ার অর্থ, বাড়ি তো নির্জীব বস্তু, সে খুন কি করে হবে? আসলে এখানে বাড়ি বলতে শুধু বাড়ি নয়, বাড়ি বলতে একটা পরিবারকে বোঝানো হয়েছে। যুদ্ধ যখন ক্ষতিগ্রস্ত হয় মানুষ, যুদ্ধে যখন পরিবারের আয় করা মানুষটা মারা যায়, তখন তার শিশু, তার পরিবার, বহু পরিবার কিন্তু অনাহার ক্লিষ্টভাবে মরে যায়, তাদের আর্থিক আয় কমে যায়। অর্থাৎ যুদ্ধে কোনো মানুষ মরে যাওয়া মানে তার বাড়িটাও খুন হওয়া, তার শিশুটাও খুন হওয়া। অর্থাৎ যুদ্ধে মৃত সৈনিকের বাড়ি এবং পরিবার দুটোই বিনষ্ট হয় বলে, দুটোই ক্ষতিগ্রস্ত হয় বলে বলা হয়েছে শিশু আর বাড়িরা খুন হলো। কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটি? সেই মেয়েটি হচ্ছে যাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছিল। এখন প্রশ্ন এখানে আসতে পারে, সেই মেয়েটি কে? মেয়েটির দুটো ব্যাখ্যা রয়েছে। এক, হতে পারে সেই মেয়েটি যে সৈনিক ছেড়ে চলে যাচ্ছে যুদ্ধে, তার স্ত্রী, তার প্রেমিকা। আবার অন্য অর্থে হতে পারে দেশমাতৃকা। কারণ যুদ্ধের বিধ্বস্ত সময় দেশের সৈনিকদের ভরসা করে দেশমাতৃকা অপেক্ষা করে থাকে যে যুদ্ধের পর আবার শান্তি ফিরে আসবে। মেয়েটি ক্ষুদ্র অর্থে মেয়েটি হচ্ছে কথকের প্রেমিকা, আর বৃহৎ অর্থে দেশমাতৃকা। দেশমাতৃকা শান্তির প্রত্যাশায় অপেক্ষা করে থাকে। আর যদি তার প্রেমিকা অপেক্ষা করে থাকে, প্রেম যেহেতু চিরন্তন সত্য, সমস্ত কিছু ধ্বংসের পরেও প্রেম অপেক্ষা করে থাকে, আশা করে থাকে, তাই সেই মেয়েটির কিন্তু মৃত্যু হলো না। সমস্ত কিছু মেয়েটির মৃত্যু হলো না, অর্থাৎ আমাদের আশার, আমাদের ভরসার, আমাদের বিশ্বাসের মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। সমস্ত সমতল, অর্থাৎ পাহাড় পর্বত তো অবশ্যই, সমতলে বেশি মানুষরা বাস করে, সেই সমতলে আগুন ধরে গেল। আগুন বলতে জ্বলন্ত আগুন শুধু না, সমস্ত কিছুকে আগুনের সাথে তুলনা করা হয়েছে। যুদ্ধ হলে জিনিসপত্রের দাম বাড়ে, যুদ্ধ হলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, বাড়িঘর হয়, ভয়ে ভয়ে বাঁচে। এই আগুনগুলো ধরে পড়লো। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। শান্ত হলুদ দেবতা কেন বলা হয়েছে? দেবতারা যেমন মানুষকে বাঁচায় আশা দিয়ে, মানুষকে স্বপ্ন দেখায়, কারণ মানুষ বিশ্বাস করে যে দেবতারা তাদের সুদিন ফিরিয়ে আনবে। আবার দেবতারাও বেঁচে থাকে মানুষের কাজের ওপর, মানুষের বিশ্বাসের ওপর। যদি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়, তাহলে দেবতারাও কিন্তু অদৃশ্য হয়ে যাবে, দেবতারও অস্তিত্ব থাকবে না। মানুষই বাঁচিয়ে রাখে দেবতাকে। আর দেবতার কাছে আকাঙ্ক্ষা, দেবতা একদিন ফিরিয়ে দেবে সমস্ত কিছু, আমাদের সুখ, এই আশায় মানুষও বেঁচে থাকে। যখন যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়, তখন যেহেতু মানুষ দেবতার উপর থেকে ভরসা হারিয়ে দেয়, তাই দেবতাকে শান্ত হলুদ বলা হয়েছে। দেবতা কখনো নিজে গিয়ে কারোর কিছু উপকার করে না, কিন্তু মানুষ বিশ্বাস করে যে দেবতা তার উপকার করবে। এই আশায় দেবতাকেও সম্মান করে। কিন্তু যখন মানুষের সমস্ত কিছু বিনষ্ট হয়ে যায়, তখন দেবালয়ের দিকেও কেউ লক্ষ্য রাখে না। তাই শান্ত হলুদ দেবতারা, যারা মানুষের বিশ্বাসের ওপর বেঁচেছিল, তারা উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। দেবতারাও স্বপ্ন দেখে যে মানুষের দ্বারা তারা পূজিত হবে, পারলো না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কবির সেই স্বপ্নের বাড়ি, গল্পকথকের সেই স্বপ্নের বাড়ি কি? সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, আরামপ্রিয় জীবনের একটা বর্ণনা। ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, গোলাপি গাছ ছিল, বাড়ি ছিল, ঝুলন্ত বিছানা ছিল ওপরে, আর ছড়ানো করতলের মতো, কর মানে হাত, করতল, হাতটাকে যদি বড় করে রাখি তাকে বলা হয় করতল। অর্থাৎ ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ একটা বাদ্যযন্ত্র, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ সব শখের জিনিসগুলো সব বিনষ্ট হয়ে গেল। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। যেখানে শহর ছিল, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। কেন? কারণ শহর যদি পুড়ে যায়,
তাহলে সেই পুড়ে যাওয়া বস্তুর মধ্যে শহরটা কেমনভাবে থাকবে? কাঠ কয়লা হয়ে যাবে। যে কোনো জিনিস পুড়লে একটা কয়লার রূপ ধারণ করে। বলছে যেখানে শহর ছিল সেখানে কাঠ কয়লা পড়ে রইল, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। শহরটার যে পরিণতি হলো যুদ্ধের ভয়াবহতায়, শহরটা কয়লায় পরিণত হলো, লোহা কংক্রিটগুলো সব দুমড়ে মুচড়ে গেল, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা বা পাথরগুলো মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, রক্তের কালো দাগ যেন ছড়িয়ে রইল। এই ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে রইল শহরটা। কিন্তু সেই সময়ও সেই মেয়েটির আমার অপেক্ষায়। সেই মেয়েটিকে কবির প্রিয়তমা, যিনি এই বিশ্বাস নিয়ে অপেক্ষা করে আছেন যে তার প্রিয়জন একদিন ফিরবে, অথবা দেশ মাতৃকা যে এই ভরসায় আছে যে যুদ্ধের শেষে আবার শান্তির বাতাবরণ তৈরি হবে। এখন প্রশ্ন আসতে হবে পারে যে কবিতাটার নাম অসুখী একজন কেন? অসুখী একজন বলা হয়েছে কারণ অসুখী হওয়ার পেছনে সেই মেয়েটা বা কবির দেশ মাতৃকা, দেশের ভয়াবহ পরিস্থিতি, মানুষে মানুষে দাঙ্গা, সেই জন্য অসুখী। প্লাস তোমার হচ্ছে মেয়েটিকে ছেড়ে চলে যাচ্ছে, ফিরে আসবে কিনা তার অস্তিত্ব নেই, চারিদিকে আগুন লেগে যাচ্ছে। এই পরিস্থিতিতে কবির প্রিয়তমা হলেও সে অসুখী, দেশ মাতৃকা হলেও সে অসুখী। আসলে সমস্ত মানুষের অসুখী থাকার বিবরণ এই কবিতাটাতে দেওয়া হয়েছে। তার কবিতাটার নামকরণ হয়েছে অসুখী একজন। তাহলে আবারও আসি, অসুখী একজন কবিতাটির উৎস হচ্ছে পাবলো নেরুদার লেখা এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থের লা দেশদিচেতা কবিতার অনুকরণে অসুখী একজন কবিতাটি লিখেছেন নবারুণ ভট্টাচার্য। বিদেশি ফুলের রক্তের ছিটে কাব্যগ্রন্থে স্থান দেওয়া হয়েছে। এটি স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে লেখা। যখন স্পেনের গৃহযুদ্ধ চলছিল তখন কোনো এক সৈনিক গিয়ে ফিরে আসে না, তখন তার বাড়ির যে অবস্থা তাকে কেন্দ্র করে লেখা, সেই মোটিভকে কেন্দ্র করে লেখা কবিতা। কবিতায় কি রয়েছে যে একটি মেয়েকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কোনো একজন লোক চলে যাচ্ছে, সে আর ফিরে আসবে না। দিনের অনবরত পৃথিবী তার নিজস্ব গতিতে চলছে, কুকুর চলে যাওয়া, গির্জার নান হেঁটে যাওয়া, বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে দেওয়া, ঘাস জন্মানো রাস্তায়, এই সমস্ত কিছু প্রতিদিনের জীবনের ছবি ঘটে চলেছে। কিন্তু সেই মেয়েটি চরম বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর যুদ্ধ আসলো, যুদ্ধের ভয়াবহতায় আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ আসলো, শিশু বাড়ি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হলো, সমতলে আগুন লেগে গেল। শান্ত হলুদ দেবতারা যারা মানুষের বিশ্বাসে বেঁচে থাকে তারাও আর স্বপ্ন দেখতে পারলো না, ও মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়লো। কবির স্বপ্নের বাড়ি, মিষ্টি বাড়ি, গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ চিমনি সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। শহর, একটা সুন্দর শহর যুদ্ধের ভয়াবহ আগুনে কাঠ কয়লায় পরিণত হলো, রক্তের একটা কালো দাগ যেন পড়ে থাকলো। কিন্তু সেই চরম বিশ্বাস নিয়ে অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা সেই মেয়েটি বা কবির দেশ মাতৃকা। এই কবিতাটা ডিটেলস আলোচনা করা হলো, তোমরা লাইন বাই লাইন পড়বে, প্রশ্ন নিয়ে আবার পরবর্তীকালে আলোচনা করব। ততক্ষণের জন্য পড়তে থাকো এবং নিজেকে গড়তে থাকো, পড়তে থাকো, গড়তে থাকো। ধন্যবাদ।